লাশটির বাম স্তনটি পুরোপুরিভাবে কেটে ফেলেছে কিলার এবং লাশটির যৌনাঙ্গে প্রায় ৫৫টি নিডেল পাওয়া গেছে। স্তন কেটে ফেলেছে এবং সুচগুলো ঢুকিয়েছে মেয়েটিকে মেরে ফেলার আগেই। ডক্টর অজয়ের মুখে এমন কথা শুনে আঁতকে উঠে বলি, এতটা কষ্ট দিয়ে মেরেছে মেয়েটিকে? আচ্ছা ডাক্তার, এইটা কি রেপ কেস? আসলে রেপ কেস না, কারণ মেয়েটির জরায়ুতে বা তার যৌনাঙ্গে এমন কোনো আলামত পাওয়া যায়নি। আসলে এসব খুনিদের ক্ষেত্রে ভিকটিম পারিবারিক শত্রু থাকে অথবা ফ্রেন্ডদের মাঝে শত্রুতার জেরে এভাবে খুন করে। মেয়েটিকে মেরে ফেলা হয়েছে কিভাবে? মেয়েটির ভিতরে সাইনো ট্রাঙ্কুলাইজার পাওয়া গেছে, যেটা দিয়ে মেয়েটিকে আগে অজ্ঞান করে এভাবে অত্যাচার করে। তারপরে যখন মেয়েটি মারা যায়নি তখন মেয়েটির মুখে দিয়ে 250 মিলি প্লাস্টিকের বোতল ঢুকে দেয় একদম গলা পর্যন্ত। তখন মেয়েটি মারা যায়। এতটা কষ্ট দিয়ে কিভাবে একজন সুস্থ মানুষ মারতে পারে? সেইটা আমিও ভাবছি। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আপনি কালকে পোস্টমর্টেমের রিপোর্ট দিয়ে দেন। এই কথা বলে গাড়িতে করে সহকর্মীকে সাথে করে রওনা দিলাম থানার উদ্দেশ্যে। আসলে আজকে সন্ধ্যার দিকে একটি ফোন আসে আর বলে, গাইবান্ধা শহরে পুরাতন লেকের দিকে ময়লার স্তূপের মাঝে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এই খবর শুনে আমি আর আমার সহকর্মীকে সাথে করে নিয়ে যাই ঘটনাস্থলে। গিয়ে দেখি লাশটির অবস্থা প্রচুর বাজে, দুর্গন্ধ ছড়িয়েছে, কিন্তু মেয়েটির লাশ দেখে বোঝা যাচ্ছিল অনেক সুন্দরী ছিল মেয়েটি। মেয়েটিকে প্রায় 2-3 দিন আগে মেরে ফেলেছে। আমি লাশটিকে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দিয়েছিলাম ডক্টর অজয়ের কাছে। ডক্টর অজয় লাশটির যে বিবরণ দিল তাতে তো মনে হয় না একজন সুস্থ মানুষ এভাবে মারতে পারে একজনকে। গাড়ি চালাতে চালাতে আমার সহকর্মী রহিম সাহেব বলে ওঠে, স্যার, আমার মনে হয় কিলার মাতাল টাইপের। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তবে কিলারের সাথে মেয়েটির কোনো সম্পর্ক আছে কি, নাকি খুনি মেয়েটিকে চিনিও না, এইটা নিয়ে চিন্তা করছি। আমার মনে হয় স্যার, যে মেরেছে সে হয়তো মেয়েটির সাথে এফআইআর ছিল। দেখি ডাক্তার অজয় আগে রিপোর্ট দিক, উনি আরও কিছু খুঁজে পায় কিনা দেখি। গল্প করতে করতে থানায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যায়। তাই থানায় আর দেরি না করে আমি বাসায় চলে যাই আর আমার সহকর্মী রহিমকেও বাড়িতে পাঠিয়ে দেই। আমি সিআইডি বিভাগের একজন কর্মকর্তা, আমার নাম নিলয়। যাই হোক, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে থাকি লাশটার অত্যাচার সম্পর্কে। কতটাই না অত্যাচার করেছে ভাবতে ভাবতে হঠাৎ ফোন আসে। দেখি রহিম সাহেব ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রহিম সাহেব বলে, স্যার, আপনি কই? আমাদের এলাকায় একটি লাশ পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। কি বলো কি? আচ্ছা, তুমি জায়গাটা রেড ক্রস দিয়ে আটকে রাখো, কেউ যেন না যায়, আমি আসছি এখনই। আমি তাড়াহুড়ো করে রাত 12টার দিকে রিক্সা নিয়ে রহিম সাহেবের এলাকায় যাই। গিয়ে দেখি এই লাশটিও মেয়ের, একই দিনে 2টা লাশ। আমার চাকরি জীবনে এইটাই রেকর্ড হলো। যাই হোক, এই লাশটাকেও সেই রাতেই ডক্টর অজয়ের কাছে পাঠাই। এবার এই লাশটাকে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য আমাকেও সাথে করে রুমে নিয়ে যায় ডক্টর অজয়। লাশটির শরীর থেকে কাপড় সরাতেই ডাক্তার অজয় বলে ওঠে, ও মাই গড। ডাক্তারের এই কথা শুনে আমি বলি, কি হলো ডাক্তার? এই লাশটিরও বাম স্তনটি পুরোপুরি কাটা, এই মেয়েটির যৌনাঙ্গের অনেকগুলো সুচ দেখা যাচ্ছে। আর নিলয়, এর আগের লাশটিরও ডান উরুতে ধারালো কিছু দিয়ে লেখা ছিল এনএনডি। ঠিক এই লাশটিরও ডান উরুতে ধারালো কিছু দিয়ে লেখা এনএনডি। তার মানে ডাক্তার, এই খুন 2টা একজন ব্যক্তি করেছে তাহলে। একদম, এমনকি একইভাবে এবং একই টাইমে, ইভেন একই জায়গায়। তাহলে কি এনএনডি লেখাটি কোনো ক্লু দিচ্ছে আমাদের? না, তা হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, লাশ 2টার পরিবার কি থানায় কমপ্লেন করেছে? না, বিগত 4 দিন কোনো হারানোর কমপ্লেন আসেনি। তাহলে তোমরা আগে মেয়ে 2টির পরিবারকে খুঁজে বের করো, তারপর দেখি কি হয়। ঠিক বলেছেন ডাক্তার। আমি ডাক্তারের থেকে বিদায় নিয়ে বাসায় আসি প্রায় রাত 3টার পরে। এসে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে উঠে থানায় গিয়ে মেয়ে 2টির সম্পর্কে জেনে নেই। একজনের নাম আরিফা আর একজনের নাম দীপ্তি। তাদের ঠিকানা খুঁজে বের করি। আশ্চর্যের বিষয় হচ্ছে লাশটি পাওয়া গেছে গাইবান্ধার সদর থানায়, কিন্তু তাদের বাড়ি সুন্দরগঞ্জ থানায়। 2 দিন হচ্ছে মেয়ে 2টি বাড়িতে নেই, অথচ তাদের পরিবারের কোনো টেনশন নেই।
আমার সহকর্মী রহিমকে নিয়ে রওনা হলাম মেয়ে দুইটির পরিবারের সাথে দেখা করতে। প্রায় 2 ঘন্টা পর দুইজনের বাড়ি খুঁজে পেলাম, কারণ তাদের বাড়ি একই গ্রামে। তাদের পরিবারকে তাদের মেয়ের কথা জিজ্ঞেস করি। তারা বলেছে তাদের মেয়ে 4 দিনের একটি পিকনিকে গেছে, আজকে ফিরবে। তাদের থেকে এই কথা শুনে জিজ্ঞেস করি, কার সাথে পিকনিকে গেছে? তারা বলে স্কুলের গণিত টিচারের সাথে। আচ্ছা ঠিক আছে। তাদের পরিবারকে আর কিছু না বলে তাড়াতাড়ি করে মেয়ে দুইটির স্কুলে গিয়ে স্যার নাম্বার নেই। স্যার নাম ছিল আতিকুর রহমান। স্কুলের প্রধান শিক্ষকের সাথে আতিকুর সাহেবের সাথে কথা বলতে বলি। তখন আতিকুর সাহেব বলে উনি সত্যি পিকনিকে গেছে আরও 12 জন বাচ্চা নিয়ে। তিনি তার প্রাইভেটের ব্যাচ নিয়ে গেছে। এই মেয়ে দুইটিরও যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, এবং তারা 2 থেকে 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরবে। আমি সেই স্যারকে থানায় দেখা করার জন্য বলে চলে যাই। আস্তে আস্তে মিডিয়া সহ পুরো জেলা জানাজানি হয়ে যায় খুনটির কথা। এরপর আমরা লাশ দুটিকে তাদের পরিবারে হস্তান্তর করি। গণিত টিচারকে আটক করে থানায় নিয়ে আসি, তাকে একদিনের রিমান্ডে পাঠাই। আর আমি ডাক্তার অজয়ের কাছে গিয়ে ফরেনসিক রিপোর্ট নেওয়ার জন্য যাই। তখন ডাক্তার অজয় বলে, নিলয়, আসলে আমার মনে হচ্ছে এটা কোনো সাইকো টাইপের কিলার মেরেছে, এবং তার খুনটি ছিল গোছানো প্ল্যান। এমনভাবে খুন করেছে যেন কেউ বুঝতে না পারে। তাই কোনো প্রমাণ রাখেনি, এমনকি কোনো হাতের ছাপ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে ডক্টর, এই এনএনডিটা তাহলে কি? আমার মনে হচ্ছে খুনি এটা প্ল্যান করে দিয়েছে যেন পুলিশ কোটটি খুঁজে হয়রানি হয়ে যায়। কিন্তু ডাক্তার, খুনি কেন খুন করলো মেয়ে দুটিকে? আমার কেন জানি মনে হচ্ছে খুনি একজন প্রাপ্তবয়স্ক এবং এই মেয়ে দুটিকে আগে থেকেই চেনে এবং আগের কোনো শত্রুতার জোরেই। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমাকে রিপোর্টগুলো দিন। রিপোর্টগুলো নিয়ে থানায় যাই। গিয়ে সেই গণিত টিচার্সের জবানবন্দি শুনি। সে বলেছে, আমি তাদের গণিত শিক্ষক এবং আমি তাদের প্রাইভেট ব্যাচ পড়াতাম। তাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছি কক্সবাজারে। দীপ্তিদের 2 জনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু তারা বলেছে তাদের পরিবার থেকে নাকি যেতে দেয়নি, তাই আমাদের সাথে যেতে পারবে না, এই কথাই বলেছে। তাই আমিও জোর করিনি। এরপর কি হয়েছে আমি জানি না। স্কুলের স্যারের মুখে এই কথা শুনে চলে যাই মেয়ে দুইটির মায়ের কাছে। তাদের 2 জনকে জিজ্ঞেস করি, আপনারা কেন যেতে দিলেন আপনার মেয়েকে? তাদের মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। তাদের মা বলে, আমার মেয়ে বলেছে আজকে আমাদের পিকনিক, পরশু বাসায় ফিরবো, কোনো টেনশন করিও না। তাই আমিও যেতে দিয়েছিলাম। তখন আমি বলি, শুধু এই কথার ভিত্তিতে মেয়েকে যেতে দিলেন? আপনারা এত কেয়ারলেস কেন? মেয়ের প্রতি কোনো ভালোবাসা ছিল না আপনাদের, নাকি মেয়েকে রাস্তায় পেয়েছেন? আপনাদের অসচেতনতায় আজকে আপনাদের মেয়ে দুইটি লাশে পরিণত। আমার কথা শুনে তারা কান্না শুরু করে দেয়। আমি সেখান থেকে থানার উদ্দেশ্যে রওনা দেই। ভাবতে থাকি, মেয়ে দুইটি তাহলে বাড়িতে মিথ্যে বলে কোথায় গিয়েছিল? তার মানে কি মেয়ে দুইটি তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বা এইরকম কোনো প্ল্যান করেছিল? তাই মনে হয় বাড়িতে পিকনিকের কথা বলে বাহিরে হয়েছে। মেয়ে দুইটির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। যেই ভাবা সেই কাজ। তাদের বান্ধবীর থেকে খোঁজ নিয়ে জানি তাদের 2 জনের বয়ফ্রেন্ড আছে এবং খুঁজে বের করে তাদের বয়ফ্রেন্ড 2 জনকেই থানায় আনি। 2 জনের একজন বর্তমান গাইবান্ধার সিটি কর্পোরেশনের মেয়রের ছেলে। তাদের সাথে বাজে বিহেভ না করে ভালোভাবে জিজ্ঞেস করি, তোমরা কি এই খুনের সাথে জড়িত আছো? না স্যার, আসলে সত্যি বলতে সেদিন দীপ্তিরা পিকনিকে যেত, কিন্তু প্রাইভেট ব্যাচের সাথে না, আমাদের সাথে যেত। আমরা সব প্ল্যান করেছিলাম আমরা 4 জন কক্সবাজারই যেতাম, এমনকি আমরা টিকিটও কেটেছি। সেদিন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেদিন দীপ্তি আর আরিফা 2 জনের একজনও আসেনি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তারা আসেনি। কল দিলাম কিন্তু তাদের নম্বর বন্ধ ছিল। পরে ভাবলাম তাদের হয়তো বাসা থেকে আসতে দেয়নি, তাই আসতে পারেনি। এইভাবে আমরা 2 জন টিকিট ক্যান্সেল করে বাসায় চলে আসি। এরপর থেকে তাদের সাথে আর কোনো কন্ট্রাক্ট হয়নি আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও। তাদের বাসায় পাঠিয়ে অফিসে বসে থাকি। পাশে রহিম সাহেব বসে আছে। তিনি হঠাৎ বলে ওঠে, স্যার, ছেলে দুইটা মিথ্যে কথা বলল না তো? মনে হয় না। তাদের দৃষ্টিভঙ্গিতে বোঝা গেল তারা সত্যি বলছে, তবুও তাদের উপর নজর রাখো। জি স্যার। আর একটা কথা স্যার। হ্যাঁ বলো। আমার কেমন জানি মনে হচ্ছে ডাক্তার অজয়ের ধারণাই ঠিক, এই খুনি সাইকো টাইপের। কারণ এত সুন্দরী দুটো মেয়েকে একা পেয়ে শুধু অত্যাচার করেছে, কিন্তু ধর্ষণ করেনি।
আর স্যার সাইকো টাইপের মানুষগুলোর কোনো সেক্স ফিলিংস থাকে না, আর এমন টাইপের মানুষগুলো অল্পতেই রেগে যায় স্যার, কিন্তু প্রকাশ করে না, ইনসাইডে বেঁধে রাখে তারা। হুম, তুমি ঠিক বলেছ। তবে আমাদের গাইবান্ধায় তো এমন সাইকো টাইপের ঘটনা এর আগে কখনো ঘটেছিল কি? মনে হয় না স্যার, তবে আমাদের পুরাতন ফাইল দেখা দরকার। আচ্ছা ঠিক আছে। রহিম সাহেবকে একটা কাজে পাঠিয়ে দিয়ে আমি একাই পুরাতন পেপার খুঁজতে থাকি, কিন্তু এইরকম কোনো কেস পেলাম না। কাগজগুলো দেখতে দেখতে ফোনটা বেজে ওঠে। দেখি রং নাম্বার থেকে কল আসছে। ধরে সালাম দিয়ে ওপাশ থেকে বলে, স্যার আমি রহিম, একটি লাশের সন্ধান পাওয়া গেছে বালাসী ঘাটে, তাড়াতাড়ি আসেন। কি? তুমি কই? তোমাকে না কাজে পাঠালাম এখনই? আচ্ছা তুমি থাকো, ওখানে আমি যাচ্ছি। তাড়াহুড়ো করে কাগজগুলো রেখে গাড়ি নিয়ে যাই বালাসীতে। গিয়ে দেখি এটিও একটি মেয়ের লাশ। তাড়াতাড়ি করে আবার ডাক্তার অজয়ের কাছে পাঠাই। 2-3 দিনের ব্যবধানে 3টি লাশ। পুরো শহর এখন ভয়ে আতঙ্কিত, কারণ এরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এবার ডাক্তার অজয় লাশটির ফরেন্সিক রিপোর্ট নিয়ে বলে, খুনি খুবই রাগ নিয়ে এমন অত্যাচার করছে আর খুন করেছে। এইবার লাশটির ডান স্তন কাটা, তবে তার শরীরে কোনো সূঁচ পাওয়া যায়নি আগের 2টি লাশের মতো। তবে এবারও এনএনডি লেখা আছে লাশটির উড়ুতে। তার মানে ডাক্তার, এনএনডি এর কোনো তথ্যসূত্র আছে। আমিও ভাবছি এই কোডের তাহলে সত্যি কোনো রহস্য রয়েছে মনে হয়। তাহলে আমাদের এই কোডটি নিয়ে ভাবতে হবে ডাক্তার, আর এর রহস্য ভেদ করতে হবে। এই কথা বলে ডাক্তার অজয়ের থেকে বিদায় নিয়ে থানায় আসি। এসে সেই কাগজগুলো দেখতে থাকি আবার, কিন্তু কিছুই পেলাম না। কাগজগুলো টেবিলে রেখে চেয়ারে মাথা দিয়ে চোখটা বন্ধ করে কী যেন ভাবছি, তাতেই আবার কলটা বেজে ওঠে। তাকে দেখি রং নাম্বার থেকে ধরার সাথে ওপাশ থেকে একটি মেয়ে। আঙ্কেল আপনি কি পুলিশ? পুলিশ না, সিআইডি কর্মকর্তা। কে তুমি? আঙ্কেল আমি রিয়ার বন্ধু, গাইবান্ধার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী। আপনার সাথে আমার একটু কথা আছে। রিয়া হচ্ছে আজকে যে লাশটি পাওয়া গেছে তার নাম। যাই হোক, আমি তখন বলি, হ্যাঁ বলো। একটু কষ্ট করে দেখা করবেন আঙ্কেল প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোথায় আছো তুমি? মেয়েটির থেকে ঠিকানা নিয়ে দেখা করতে যাই। মেয়েটির সাথে দেখা করি। মেয়েটি বলে, আঙ্কেল আমার নাম ঈশিতা, রিয়ার ক্লোজ ফ্রেন্ড। রিয়ার লাশটা যেদিন পাওয়া গেছে তার আগের দিন আমাদের স্কুলের ইংলিশ টিচার রিয়াকে আউট অফ রুম দিয়েছে। আউট অফ রুম মানে আসলে ওই স্যারকে যদি কেউ পড়া না দিতে পারে তখন তাকে আউট অফ রুম শাস্তি দেয়। এটার মানে হচ্ছে সব শিক্ষার্থীকে রুম থেকে বের করে দেওয়ার পর যে পড়া পারবে না তাকে একা রেখে অশ্লীল শাস্তি দেয়া। সবাইকে বাহির করে দিয়ে একজনকে শাস্তি দেয়। স্কুল কর্তৃপক্ষ দেখে না। স্যারের ক্লাস সবার শেষে তখন ছুটি হয়, আর স্যার এই শাস্তি দেওয়ার আগে কাউকে না বলার হুমকি দিয়ে শাস্তি দেন। যদি কেউ বলে তাহলে তাকে মেরে ফেলারও হুমকি দেন। আঙ্কেল আমার মনে হচ্ছে রিয়া এই কথা কাউকে বলতে চেয়েছে, তাই মনে হয় স্যার রিয়াকে মেরেই ফেলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো, আমি দেখছি কি করা যায়। কালকে তোমায় একটা কাজ করতে হবে। কি? কালকে যখনই কাউকে আউট অফ রুমের জন্য রেখে দিবে তখনই আমাকে কল বা মেসেজ দিবে। আচ্ছা ঠিক আছে। মেয়েটিকে বাসায় রেখে আমিও বাড়ির উদ্দেশ্যে যাই আর ভাবতে থাকি, তার মানে কি সত্যি এই স্যার খুনের সাথে জড়িত আছে? কালকে দেখতে হবে এবং স্যারের সাথে কথা বলতে হবে। একবারের জন্য হলেও স্কুলে যেতে হবে। ঈশিতা ফোন দিক বা না দিক বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রায় 11:30-এর দিকে থানার উদ্দেশ্যে যাই। যেতে যেতে হঠাৎ মনে পড়ে এই সময় তো গার্লস স্কুল ছুটি হয়, কিন্তু ঈশিতা তো ফোন দিল না। তবুও ভাবলাম একবার ঘুরে আসি। স্কুলে গিয়ে দেখি সবাই বের হচ্ছে, তার মানে ছুটি হয়েছে। ভিতরে ঢুকে দারোয়ানকে বললাম, ইংলিশ রমেন্দ্র স্যার আছেন? উনি তখন বললেন, স্কুল তো ছুটি দিয়েছে, স্যার মনে হয় চলে গেছে। ও আচ্ছা, ছুটি যখন দিয়েছে তাহলে চলে গেছে। আর আজকে হয়তো কাউকে আউট অফ রুম দেয়নি, তাই ঈশিতাও কল দেয়নি। স্যারটাকে হাতে নাতে ধরতে হবে, তাই আজকে থাক, কাল আসবো। হঠাৎ মনে পড়ে ঈশিতা তো বলেছিল স্যার স্কুল ছুটির পর শাস্তি দেয়। তার মানে যদি আজকে কাউকে শাস্তি দেয় তাহলে এখন দিচ্ছে। তাই যেখানে ইংলিশ ক্লাস হয় ঈশিতাদের সেখানে গেলাম। গিয়ে দরজার কাছাকাছি যেতেই দেখি ভিতর থেকে ঈশিতা বের হয়ে আসছে। তাকে দেখে আমি অবাক হয়ে যাই আর ভয় পাই। মেয়েটাকে আউট অফ রুম দিল না তো? তাকে জিজ্ঞেস করলাম, ঈশিতা কি হয়েছে, কোনো সমস্যা?
না। এত দেরিতে ক্লাস থেকে বের হলে কেন? কিছু না, বলেই কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন বিহেভ দেখে ভয় পেয়ে গেলাম এই ভেবে যে ঈশিতাকেও আউট অফ রুম দিল কিনা। তাই আমি দৌড়ে যাই ক্লাসরুমের দিকে স্যারকে ধরার জন্য, কিন্তু গিয়ে দেখি স্যার নেই। দেখে একটু চিন্তামুক্ত হলাম। যেটা ভেবেছিলাম সেটা হয়নি, তাহলে ঈশিতার সাথে, কারণ স্যার তো নেই, তাহলে কি হয়েছিল? যাই হোক, ক্লাসরুম থেকে তাড়াতাড়ি বের হয়ে ঈশিতার কাছে গিয়ে বললাম, ঈশিতা, কিছু হয়েছে তোমার? না তো, আর কিছু হলে তো আপনাকে কল দিতাম আঙ্কেল। তোমার ইংলিশ স্যার কোথায়? আমি জানি না। আর আঙ্কেল, প্লিজ আমাকে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, প্রয়োজনে আমি আপনাকে কল দেব, বলে একটা রিক্সা নিয়ে সে চলে গেল। হঠাৎ ঈশিতার এমন কথা সন্দেহজনক লাগলো। যে মেয়ে গতকাল আমাকে এত কিছু বলল, কিন্তু আজকে এমন করেছে, তার মানে কিছু একটা হয়েছে। ঈশিতার সাথে কথা না বলে চলে যাই সেই রমেন্দ্র স্যারের বাসায়, মানে যে স্যার আউট অফ রুম দেয় ছাত্রীদের। গিয়ে দেখি স্যারের রুমে তালা দেয়া। তালাটা ভেঙে ভিতরে ঢুকি। তার ঘরটা দেখে কেমন জানি রহস্যজনক লাগছে। হঠাৎ রুমে একটি টেবিলে ছুরি দেখলাম এবং ছুরিটাতে রক্তের দাগ দেখে সন্দেহ আরও বেড়ে গেল। তাই তার ঘরটা ভালোভাবে খোঁজার জন্য আগ্রহ তৈরি হলো। আলমারির ডয়ার খুলে দেখি কিছু সার্জিক্যাল ব্লেড আর কিছু পিন, ঠিক এর আগের লাশ দুইটির শরীরে যে রকমটা পাওয়া গেছে। এরপর ওয়ার্ড্রোপের ডয়ার খুলে আমি আরও অবাক হয়ে যাই, কারণ ওয়ার্ড্রোপের ডয়ারে রিয়ার স্কুল ব্যাগ, যেটাতে তার স্কুলের বই খাতা ছিল। তার মানে রিয়া কোচিং থেকে যাওয়ার সময় স্যার কিডন্যাপ করেছে এবং খুন করেছে। হঠাৎ দরজার শব্দ হয়, তার মানে রবীন্দ্র স্যার চলে এসেছে। আমি দরজার পিছনে গিয়ে দাঁড়াই। আজকে তাকে গ্রেফতার করব, কিন্তু স্যার প্রচুর চালাক। আমি ভিতরে ছিলাম, সে বুঝে গেছে, তাই সে আমাকে ভিতরে রেখে দরজাটা বন্ধ করে সাথে সাথে বাহির থেকে তালা দিয়ে দৌড়ে চলে গেল। আমিও দরজার কাছে এসে ভিতর থেকে রিভলভারটা দিয়ে তালা ভেঙে বাইরে স্যারের পিছনে পিছনে দৌড় শুরু করি, কিন্তু ভাগ্যক্রমে সে যেন কোথায় হারিয়ে গেল। তাড়াতাড়ি করে থানা থেকে কিছু ফোর্স নিয়ে চারিপাশে ঘিরে তাকে আটক করি। তারপর থানায় গিয়ে নিয়ে তার থেকে রিয়াকে হত্যা করার সব ঘটনা শোনার জন্য কন্টেন্ট সেলে নিয়ে যাই। তাকে জিজ্ঞেস করি, এত সুন্দর একটা মেয়েকে কিভাবে মারলেন? একটু কি কষ্ট হলো না আপনার? আমি রিয়াকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না, তবে সেদিন রিয়ার সাথে আমার বিকেলে দেখা হয়েছিল বাজারে। রিয়া একটি কোচিং থেকে আসছিল, হঠাৎই আমার সাথে দেখা হয়। রিয়া ইংলিশ গ্রামারের কী যেন একটা বিষয় বোঝে নাই, সেটা বোঝার জন্য আমাকে বলল। আমি তখন আমার বাড়ির কাছেই ছিলাম, সেজন্য তাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ঘরে বসতে দেই। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে রিয়াকে বোঝাতে শুরু করি। রিয়া একটু নিচু হয়ে রুলসগুলো লিখতেছিল, আর তখনই আমার নজর রিয়ার বুকে পড়ে। তাই রিয়ার সাথে কিছু করার কাম জেগেছিল, তাই তার হাতটা ধরি, আর তাতে রিয়া বুঝে গিয়ে দরজাটা খুলে একটা দৌড় দেয়। অনেক চেষ্টা করেছে আটকানোর, কিন্তু পারিনি। ঘর থেকে বাইরে এসে দেখি রিয়া নেই। ভাবলাম কোনো অটোতে করে চলে গেছে, তাই আর বেশি ভাবিনি। মিথ্যা কথা। আপনি আউট অফ রুমে কী শাস্তি দিতেন মেয়েদের? ও আচ্ছা, আপনি আউট অফ রুম সম্পর্কে জানেন তাহলে? ঈশিতা বলেছে, তাই না? হা হা হা, তাই তো ঈশিতাকে শাস্তি দিয়েছি। শোনেন তাহলে, আউট অফ রুমের শাস্তি। যখন আমার ক্লাসের কোনো একটা মেয়ে পড়া না পারে, ঠিক তখনই আউট অফ রুম দেই আমি। শুধু ঈশিতাকে পড়ানোর বাইরে দিয়েছি। আসলে আমার উদ্দেশ্য ছিল সবাই যেন আমার সাবজেক্টে ভালো রেজাল্ট করে। আমি এখন পর্যন্ত 5 জনকে এই শাস্তি দিয়েছি, এমনকি রিয়াকেও দিয়েছি আউট অফ রুম, যেহেতু তার শাস্তিটা ছিল অনেক কম। প্রথম জনকে যখন প্রথমবার আউট অফ রুম দেই, তখন তাকে আমার থুতু মাটিতে ফেলে খাইয়েছি। দ্বিতীয় জনকেও একই শাস্তি দিয়েছি, আর তৃতীয় জনকে যখন দেব তখন ভাবলাম একই শাস্তি দিলে হবে না, একে অন্য শাস্তি দিতে হবে। তাই তৃতীয় জনকে তার নিজের স্থানে নিজেকেই একটি কামড় দিতে বলি, কিন্তু মেয়েটি দেয়নি। তখন আমি নিজে দিয়ে এমনকি রক্ত বের করেছি। এর পরের জনকে নগ্ন করে একটি ছবি তুলে রেখেছি আর বলেছি, রেজাল্ট খারাপ হলে এইটা সবাইকে দেখাবো। আর রিয়াকে কোনো শাস্তি দেয়নি, কিন্তু তবু মেয়েটাকে যে কে খুন করলো বুঝলাম না। তবে ঈশিতার শাস্তিটা ছিল ভয়ানক। আপনি শিক্ষক নামের কলঙ্ক, ঈশিতার সাথে কি করেছেন? এই কথা শেষ হতেই স্যারটি পাশের একটি পুলিশের হাত থেকে বন্দুকটা নিয়ে পুলিশটির মাথায় ধরল এবং পুলিশটির মাথায় গুলি ঠেকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো।
ঠিক তখনই আমিও গুলি করি স্যারকে। এরপর সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই। হাসপাতালে স্যারকে ভর্তি করানো শেষ হতেই রহিম সাহেব ফোন করে আমাকে। ফোনটা ধরে বলি, হ্যাঁ রহিম বলো। স্যার, আরও একটি লাশ পাওয়া গেছে। রহিমের কথা শুনে মাথাটা ঘুরে গেল। ফোনটা কেটে পাশে একটি চেয়ারে বসে ভাবতে থাকি, এত খুন কে করছে আর কেনই বা মারছে? এত কম সময়ে এতজনের লাশ। পুরো শহর মেনে নিতে পারছে না, সবাই আমাদের প্রতি ঘৃণা পোষণ করছে। এখনও কোনো খুনিকে ধরতে পারছি না। আমি কখনোই কেসে হেরে যাইনি, কিন্তু এই কেসে কি হেরে যাব? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ একজন ডাক্তার এসে বলল, রমেন্দ্র স্যার বেঁচে নেই, আমরা সরি। ডাক্তারের মুখে এই কথা শুনে আবার টেনশনে পড়ে গেলাম। ভেবেছিলাম এই স্যার খুনের সাথে জড়িত আছে, এর থেকেই সব শোনা যাবে, কিন্তু হলো না। হাসপাতাল থেকে চলে যাই রহিমের ঠিকানায়, যেখানে আরও একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি এই লাশটি একটি পুরুষের লাশ। তখন মনে হলো, তাহলে কি এই খুনের রহস্য আলাদা? যাই হোক, লাশটিকে আবার ডাক্তার অজয়ের কাছে পাঠাই ফরেন্সিক রিপোর্টের জন্য। ডাক্তার অজয় বলল, এই লাশটির শরীরেও এনএনডি চিহ্নটি আছে এবং এই ছেলেটির পুরুষাঙ্গ নেই, কেটে ফেলেছে, তবে কোনো প্রকার সুচ পাওয়া যায়নি। ডাক্তারের কথা শুনে টেনশন বেড়ে গেল। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী একটি মিটিং ডেকেছে আজকে, সেখানে আমাকেও থাকতে হবে, কারণ এই কেসের দায়িত্ব আমার ঘাড়ে। তাই ডাক্তার অজয়ের কাছে থেকে বিদায় নিয়ে সোজা স্বরাষ্ট্রমন্ত্রী মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় প্রচুর জ্যামে আটকে আসি। হঠাৎ বাইরে তাকিয়ে দেখি একজন লোক একটা রিক্সাওয়ালাকে মারছে। আমি গাড়ি থেকে নেমে গিয়ে শুনি রিক্সা চালক ভাড়া বেশি চাওয়ায় লোকটি তাকে মারছে। সেখানে রিক্সাওয়ালাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়ে চলে যাই মিটিংয়ে গিয়ে শুনি স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন আমার গুলিতে সরকারি স্কুলের শিক্ষক নিহত। এই কথা শোনার পর তিনি আমার উপর রেগে সেই মিটিং ক্যান্সেল করে আমাকে 15 দিনের জন্য সাসপেন্ড করেন। মিটিং শুরু না হতে এমন শাস্তি। সেখান থেকে প্রচুর মন খারাপ করে বাসায় চলে আসলাম। একটু খাওয়া দাওয়া করে বিকেলে বসে আছি আর ভাবছি, ভালোই হয়েছে, অনেকদিন রেস্ট নেওয়া হয় না, এই 15টা দিন অন্তত রেস্ট নেওয়া যাবে। শুয়ে আছি, এমন সময় সন্ধ্যার পর রহিম সাহেব কল দিলেন। ভাবলাম নিশ্চয়ই সান্ত্বনা দেওয়ার জন্য কল দিয়েছে, তাই ধরিনি ফোনটা। আবার কল দিলেন। এবার ধরতেই তিনি বলেন, স্যার, আবার একটি লাশ পাওয়া গেছে, আপনি দেখে যান। না, আমি তো দায়িত্বে নেই। সমস্যা কি স্যার? 15 দিন পর তো আবার দায়িত্ব পাবেনি। আচ্ছা বলে ফোনটা কেটে দেই। সকালেও একটি লাশ, আবার সন্দেহ আরেকটি। এভাবে মানুষ খুন করছে আর আমরা শুধু দেখছি। কিছু একটা করতে হবে। লাশটিকে দেখার জন্য গেলাম। লাশটিকে দেখে তো আমি অবাক, ওনাকে তো আমি চিনি। আজকে মিটিংয়ে যাওয়ার আগে তো ওনাকে দেখেছিলাম। উনি তো সেই রিক্সাওয়ালাকে চড় মেরেছিল। দেখে তো অনেক প্রভাবশালী মনে হলো। যাই হোক, এই লাশটিকেও ডক্টর অজয়ের কাছে পাঠালাম। আগের লাশগুলোর মধ্যে এই লাশের উরুতে এনএনডি লেখা, এটা জানালেন ডাক্তার সাহেব। আমি ডাক্তার অজয়ের চেম্বারে না গিয়ে বাসায় এলাম আর ভাবতে থাকলাম, কেসটা আমার হাতে না থাকুক তাতে কি, এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। মাত্র কয়েকটা দিনে এতগুলো লাশ কেউ মেনে নিতে পারছে না। পুরো শহরের মানুষ আমাদের প্রতি ঘৃণার মনোভাব দেখাচ্ছে। সত্যি তো আমরা এখনও খুনিকে আটক করতে পারিনি। আমার বাসায় অনেক পুরাতন পেপার ছিল, আমি সেগুলো দেখতে বসলাম যে এর আগে এমন কোনো খুন পাওয়া যায় কি না। দেখলাম অনেক খুনের খবর আছে, কিন্তু এই রকম কোনো খবর পাচ্ছি না। হঠাৎ একটি পেপার দেখলাম, একই দিনে 6 খুন। হেডলাইন দেখে পুরো রিপোর্ট পড়লাম এবং ওই খুনের রহস্য সম্পর্কে জেনে নিলাম। সেখানে একজন ব্যক্তি পুলিশকে প্রথম ইনফর্ম করেন এই খুনের জন্য। পরবর্তীতে জানা যায় সেই লোকটি খুন করেছিল। এটা দেখার পর কেন জানি রহিম সাহেবের প্রতি একটু সন্দেহ আসলো, কারণ প্রায় সবগুলো খুনের লাশের খবর উনি আগে দিয়েছেন আমাকে। এমনকি সেদিন ওনাকে একটি কাজে পাঠালাম, কিন্তু উনি ফোন দিয়ে বলেছিলেন একটি লাশ পাওয়া গেছে। আমাদের সবার আগে রহিম সাহেবের সংবাদ পায় কিভাবে? ইভেন আজকেও 2টা লাশের খবর রহিম সাহেবই দিয়েছেন। এই খুনগুলোর মধ্যে কি রহিম সাহেবের কোনো সহযোগিতা আছে? রহিম সাহেবের প্রতি নজর রাখতে হবে। সে কি এই খুনের সাথে যুক্ত আছে কিনা খুঁজতে হবে। থানা থেকে নিষিদ্ধ আছি জেনেও লুকিয়ে লুকিয়ে রহিম সাহেবের নজরে রাখার জন্য কয়েকজন লোক রেখে দেই। কয়েকদিন পরে একদিন রহিম সাহেবকে রাত 2টার দিকে তার নিজ বাড়ি থেকে বাইর হতে দেখে একজন আমাকে কল দিয়ে জানায়। তাড়াতাড়ি আমিও চুপি চুপি রহিম সাহেবের পিছন পিছন যাই। গিয়ে দেখি রহিম সাহেব পৌর লেকের পাড়ে একটি
লোকের সাথে দেখা করছে এবং সেই লোকটার থেকে কিছু টাকা নিয়ে চলে যাচ্ছে। আমিও কিছুক্ষণ লেগে থাকলাম। এরপর রহিম সাহেব যে লোকটির সাথে দেখা করেছে তাকে গিয়ে ধরি এবং তার থেকে জিজ্ঞাসাবাদে অনেক কথা শুনলাম। সবটা শুনে আমি অবাক হয়ে যাই। রহিম সাহেব এমন একটি কাজ করে ভাবতে পারছি না। আসলে রহিম সাহেব অনেকদিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। রহিম সাহেবের সম্পর্কে এগুলো শোনার পরে তার প্রতি সন্দেহটা আরও বেড়ে যায়। তাই তাকে কড়া নজরে রাখি সবসময়। রহিম সাহেব যদি সত্যি জড়িত থাকে এই খুনের সাথে, তাহলে তাকে হাতে নাতে ধরতে হবে। সন্দেহের বশে ধরাটা উচিত হবে না। কিন্তু রহিম সাহেব এই খুন করবে কি জন্য? মাদকের ব্যবসার সাথে এই খুনের কি সম্পর্ক? কিছুতেই হিসাব মেলাতে পারছি না। আবার যদি রহিম সাহেব এই খুনের সাথে জড়িত থাকে, তাহলে আমাকেই বা কেন আগে জানাবে? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, লাশগুলোর শরীরে তো এনএনডি লেখা ছিল। এই কোডটাতে হয়তো কোনো ক্লু আছে। তাই কম্পিউটারে বসে এনএনডি সম্পর্কে জানার জন্য সার্চ করলাম। তেমন কিছু পেলাম না। বিভিন্ন কিছু সার্চ করতে করতে হঠাৎ স্ক্রিনে চলে আসলো, কোডে লিখে খুন করলো খুনি। এমন শিরোনাম দেখে ক্লিক করে পুরো লেখা পড়লাম এবং আশ্চর্য হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আসলে এই খুনিটি প্রায় 1971 সালের দিকে রাজশাহীর কোনো এক এলাকায় ঘটেছে। তখন কয়েকটি লাশ পাওয়া গেছে একই জায়গায় এবং সবগুলো লাশই মেয়েদের ছিল এবং একইভাবে মেরেছে। মেয়েগুলোর ডান স্থান কাটা আর লাশগুলোর পিঠে বড় করে লেখা ছিল এনএনডি। তবে লাশগুলোর ওপর আর কোনো অত্যাচার করা হয়নি। তাই কীভাবে মেরেছে কেউ আজও তা জানতে পারিনি। কারণ তখন দেশে যুদ্ধ চলছিল। তাই সবে সন্দেহ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী হয়তো খুনগুলো করেছে। তাই তখন ওই কেসটা আর চালানো হয়নি। কিন্তু সে 1971 সালের ঘটনা কি আবার পুনরাবৃত্তি হচ্ছে নাকি? না, এটা হওয়ার চান্স নেই। সেই দিনের খুনি কি এখনও বেঁচে আছে নাকি? আর বেঁচে থাকলেই বা কি, তার তো এখন অনেক বয়স হয়ে যাওয়ার কথা। কিন্তু যে লাশগুলো পাওয়া গেছে গাইবান্ধায়, সেগুলো দেখে মনে হয় না একজন বয়স্ক মানুষ মেরেছে। যে প্ল্যান করে মেয়েগুলোকে মারছে, এটা একজন বয়স্ক মানুষের পক্ষে অসম্ভব। এই খুনগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষ করেছে। যাই হোক, এই এনএনডি কোডের সম্পর্কে আরও বেশি গভীরভাবে জানতে হবে আমাকে। কিন্তু এদিকে আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল অফিসে যাই না, কারণ 15 দিনের জন্য সামরিক বরখাস্ত আছি। তবে অবশ্য বসে নেই, কারণ এই কেসটার শেষটা আমাকে দেখতেই হবে। এতগুলো মানুষ খুন করলো যে সেই খুনি আইনের হাত থেকে বাঁচতে পারবে না। এভাবে 15 দিন কেটে গেল। অবাক করার বিষয় হচ্ছে যে 15 দিন আমি বরখাস্ত হই, সেই দিনই 2টা খুন হয়। কিন্তু আমি বরখাস্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটুও খুন হয়নি। তাহলে খুনি কি আমার সাথেই খেলছে? আমাকে কি কোনোভাবে এই খুনগুলোর সাথে রিলেটেড রেখেছে খুনি? যাই হোক, প্রায় 15 দিন কেটে যাওয়ার পর আজকে জয়েন করব অফিসে। তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল সকালে চলে গেলাম অফিসে। গিয়ে সবার সাথে দেখা করলাম। সবার সাথে দেখা হলেও রহিম সাহেবকে অফিসের কোথাও দেখলাম না। ভাবলাম হয়তো এখনও আসেনি, আসবে মনে হয় একটু পরেই। রহিম সাহেব আমাকে রাতে লাশের খবর দেওয়ার পর থেকে আর একবারও ফোন দেয়নি। দেখে আসুক সে, তারপর দেখা যাবে কি করা যায়। এদিকে অফিসে এসে শুনতে পাইছে যে কেসটার জন্য সাসপেন্ড হয়েছিলাম সেটা অন্য এক সিআইডি কর্মকর্তার হাতে দিয়েছে। যাকেই দিক আমাকে খুঁজে বের করতে হবে খুনিকে, এবং খুব তাড়াতাড়ি, নইলে আরও অনেকগুলো প্রাণ হারাবে আমাদের গাফিলতির জন্য। অফিসে বসে রহিম সাহেবের জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ কেটে গেল কিন্তু রহিম সাহেব আসছে না। তাই কল দিলাম। হ্যালো রহিম সাহেব, কোথায় আপনি? গলার স্বর একটু নামিয়ে বলল, স্যার আমি তো অসুস্থ, তাই অফিসে যাইনি। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে দেখা করেন। ফোনটা কেটে দিয়ে অফিসের কাজ করতে থাকি। কাজ করা শেষ হলে দুপুরের দিকে বাড়িতে যাই। সেখান থেকে বিকেলের দিকে ডাক্তার অজয়ের কাছে যাই। গিয়ে লাশগুলোর রিপোর্ট প্রিন্ট করে ফাইলে রাখি আর কেসটা নিয়ে আলাপ আলোচনা করি। ডাক্তার অজয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঠিক রাত 1টার দিকে কে যেন আমাকে ফোন দেয়। ভয় পেয়ে যাই, নিশ্চয়ই আবার কোনো লাশের সংবাদ দিবে হয়তো কেউ। ভাবতে ভাবতে ফোনটা ধরি। ফোনটা ধরতে ওপাশ থেকে বলে, স্যার রহিম সাহেব বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছে এত রাতে। কোথায় যাচ্ছে
আপনি আসেন তো, দেখেন কি হয়। আচ্ছা তুমি লক্ষ্য রাখো, আমি আসতেছি। কোন দিকে যাচ্ছে সে? পলাশবাড়ির দিকে যাচ্ছে। আচ্ছা আমি আসতেছি। বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে গাড়ি নিয়ে আমিও রওনা দেই। যে কল দিয়েছিল তাকে আমি কয়েকদিন আগে রহিম সাহেবকে নজরে রাখার জন্য নিয়োগ দিয়েছিলাম। যাই হোক, রহিম সাহেব এত রাতে কোথায় যাচ্ছে দেখতে হবে। তার পিছনে পিছনে আমিও গাড়ি নিয়ে এগোচ্ছি। রহিম যেতে যেতে হঠাৎ পলাশবাড়ির ড্রিমল্যান্ড পার্কের ভিতরে ঢুকে যায়। আমিও চুপচাপ পিছনে যাই। অন্ধকার, খুব একটা বোঝা যাচ্ছে না কিছু, তবুও চাঁদের হালকা আলোয় দেখলাম রহিম সাহেব দাঁড়িয়ে আছে। একটি লোক এসে রহিম সাহেবকে একটি বড় ব্রিফকেস হাতে দিয়ে চলে গেল। ব্রিফকেসটি নিয়ে রহিম সাহেব বেরিয়ে আসছে। যখনই ড্রিমল্যান্ডের গেটের কাছাকাছি আসলেন, তখনই পিছন থেকে কে যেন রহিম সাহেবের কলারটা টেনে ধরল। আমি গেটের পিছনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দুইজন ধাক্কাধাক্কি করছে। এমন সময় রহিম সাহেব একটি ধারালো চাপাতি বের করে লোকটির গলায় কোপ মারার জন্য তুলল। ঠিক তখনই আমি দৌড়ে এসে তার হাতটা ধরে ফেলি আর চাপাতিটা হাত থেকে ফেলে দিয়ে হ্যান্ডকাপটা পরিয়ে দেই। এরপর একটা মুচকি হাসি দিয়ে ওনার দিকে তাকে জিজ্ঞেস করি, আপনি নাকি অসুস্থ? না মানে স্যার আপনি এখানে? আমি এখানে কেন? জানতে পারবে, থানায় চলো। রহিমকে গাড়িতে তুলে হাতটা বেঁধে রহিমের ব্রিফকেসটা খুলে দেখি পুরোটা টাকায় ভর্তি। যাই হোক, রহিমকে থানায় রেখে আমি বাড়িতে চলে আসি। সকালে উঠে থানায় গিয়ে রহিমের জিজ্ঞাসাবাদ শুরু করি। আচ্ছা রহিম, এতগুলো খুন কিভাবে করলে? বিশ্বাস করেন স্যার, আমি খুন করি নাই। তাহলে খুনগুলোর খবর তুমি আগে কিভাবে পাও? স্যার সত্যি বলতে আমি প্রায় প্রতিদিন এই বাড়ি থেকে বাইরে হতাম আর খোঁজ পেতাম। আমাকে মানুষ ফোন দিয়ে বলতো, সেখানে আমার কি দোষ স্যার? তাই বলে প্রতিটা লাশের খবর তুমি আগে কেন পেতে? আর তোমার এই মাদক ব্যবসা কত দিনের? স্যার প্রায় 2 বছর থেকে এই কাজে জড়িত, কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষকে খুন করি নাই স্যার। বিশ্বাস করেন স্যার। তাহলে কাল রাতে তো লোকটিকে তো চাপাতি দিয়ে মেরেই দিতে আমি না থাকলে। না স্যার, আমি শুধু ভয় দেখানোর জন্য এমন করেছি। আচ্ছা শোনো, লুকে লাভ নেই, আমি তোমার সব কিছু জেনেছি। তো তুমি ভদ্র ছেলের মতো সব বলো খুনগুলোর কথা। স্যার বিশ্বাস করেন, আমি কোনো খুন করি নাই, আর আমি এগুলোর সাথে জড়িত নাই স্যার। স্যার খোদার কসম, আমি খুনের সাথে জড়িত নাই। আর যদি সত্যি জড়িত থাকি স্যার, তাহলে আল্লাহ আমাকে আজকে মৃত্যু দিবে। রহিমের কথাগুলো শুনে মনে হচ্ছে সত্যি সে খুন করে নাই। তাহলে খুনগুলো করলো কে? আমি তো শিওর ছিলাম রহিম জড়িত আছে, তার থেকে সব শোনা যাবে। কিন্তু রহিম তো জড়িত নেই, তবু রহিমের মাদক ব্যবসার জন্য তাকে জেলে যেতেই হবে। যাই হোক, রহিম জড়িত নেই জেনে মনটা খারাপ হয়ে গেল, তাই বাসার দিকে রওনা দেই। বাসায় যেতে যেতে হঠাৎ দেখলাম রাস্তার পাশে অনেকগুলো মানুষকে জড়ো হয়ে আছে। মনে কৌতূহল জাগে, তাই আমি গাড়ি থেকে নেমে কাছে যাই। গিয়ে দেখি কি হয়েছে। কাছে যেয়ে আমি অবাক হয়ে যাই, যেখানে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে কাতরাচ্ছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে উল্টিয়ে মেয়েটার মুখ দেখে মাথাটা ঘুরে যায়। হাতে যেন শক্তি পাচ্ছিলাম না। মেয়েটা ডাক্তার অজয়ের মেয়ে। আমি চিৎকার দিয়ে বললাম, আরে রিমু তুমি, কি হয়েছে তোমার? সে আমাকে একটি চিরকুট হাতে দিয়ে কি যেন ইশারা করেছিল। আমি চিরকুটটা পকেটে রেখে রিমুকে তাড়াতাড়ি করে নিয়ে যাই হাসপাতালে। রিমুকে আইসিইউ রুমে নিয়ে গিয়ে ডাক্তার অজয়কে একটা ফোন দিয়ে বলি, হ্যাঁ নিলয় বলো। ডাক্তার অজয়, আপনার মেয়ে রিমু খুবই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি গাইবান্ধার সদর হাসপাতালে আসেন। আচ্ছা আসছি। ফোনটা কেটে দিয়ে ডাক্তার কিছু ঔষধ দেয়, এগুলো কিনে আনি। ঔষধগুলো দেওয়ার পর রিমুর ছটফটানিটা একটু কমে যায়। প্রায় 2 ঘন্টা হচ্ছে হাসপাতালে আসছি, কিন্তু ডাক্তার অজয় আসছে না কেন? ডাক্তার অজয়ের বাড়ি থেকে হাসপাতাল তো মাত্র 20 মিনিটের রাস্তা। যাই হোক, আমি ডাক্তারের অপেক্ষা করছি। প্রায় 3 ঘন্টা পরে আসেন ডাক্তার অজয়। এসে বলে, রিমু কোথায়? আইসিইউ রুমে আছে। ও আচ্ছা। এই কথা বলে উনি সরাসরি আইসিইউ রুমে ঢুকে যায়। আমি বাইরে বসে ভাবতে থাকি, ডাক্তারের মেয়ে অসুস্থ, কিন্তু তাকে দেখে মনেই হয় না। আমার নিজেরই যতটা খারাপ লাগছে, কিন্তু ডাক্তারের এমন লাগছে না কেন? এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আইসিইউ রুমের দরজার কাছ দিয়ে তাকিয়ে দেখি রিমুর ছটফটানি বেড়ে গেছে আবার। তাড়াতাড়ি করে রুমে ঢুকে রিমুর কাছে যাই, তবে নিঃশ্বাসটা যেন আরও দ্রুত নেওয়া শুরু করেছে। ডাক্তার অজয় পাশে দাঁড়িয়ে রিমুর এমন অবস্থা দেখে আমি নিজেই কেঁদে দিয়েছি, কিন্তু তার জন্মদাতা পিতার চোখে পানি তো দূরে থাক, একটু কষ্ট লাগছে না। কিছুক্ষণ এমন থাকতে থাকতে
ডাক্তার অজয় রিমুর মুখের অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে বলে, মিথ্যার চেষ্টা করে লাভ নেই, রিমুকে বাঁচানো সম্ভব না, শুধু শুধু কষ্ট না দেয়াই ভালো। ডাক্তারের এমন কাণ্ড দেখে ভাবি, মানুষ তার আত্মীয়কে বাঁচাতে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত চেষ্টা করে, কিন্তু ডাক্তার বুঝেছি, তিনি সবসময় লাশ নিয়ে থাকে তো, তাই মনে হয় নিজের মানুষের লাশের প্রতিও তার কষ্ট লাগে না। আস্তে আস্তে রিমুর নিঃশ্বাসটা নেওয়াটা থেমে যায়, আর সে চলে যায় এই পৃথিবীর মায়া ছেড়ে। সেখান থেকে চলে আসি বাড়িতে। এদিকে রিমুর লাশটির ফরেন্সিক রিপোর্ট করার জন্য ডাক্তার অজয়ের কাছেই দিয়েছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, মনটা খারাপ। রিমুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, মেয়েটা আমাকে আঙ্কেল বলেই ডাকত। যাই হোক, আজকে আর বাড়ি থেকে বাহির হইনি, মনটা ভালো নেই, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাত প্রায় 10টার দিকে মোবাইলটা বেজে ওঠে। ফোনে তাকিয়ে দেখি থানা থেকে কল দিয়েছে। ফোনটা ধরতে ওপাশ থেকে, স্যার, রহিম সাহেব প্রচুর অসুস্থ। কি হয়েছে? কি যে বুক ধরে চিৎকার করছে। আচ্ছা, তাকে হাসপাতালে ভর্তি করাও। এই বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে রহিমকে দেখতে যাওয়ার জন্য বাহির হলাম। রাস্তায় হঠাৎ ডাক্তার অজয় কল দিয়ে বলে, নিলয়, রিমুর ফরেন্সিক রিপোর্টটা নিয়ে যাও এখনই। আচ্ছা। গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, গিয়ে রিপোর্টটা নিলাম। এটি একটি অ্যাক্সিডেন্ট কেস, তাই সিম্পল রিপোর্ট দিয়েছে ডাক্তার অজয়। রিপোর্টটা নিয়ে রহিমের কাছে যাওয়ার জন্য গাড়িতে আসি, তাতেই থানার এক স্টাফ কল দিয়ে বলে, স্যার, রহিম মারা গেছে। কি কি বলো এগুলো? দাঁড়াও, যাচ্ছি। আমি তাড়াতাড়ি করে গেলাম হাসপাতালে। গিয়ে দেখি সত্যি রহিম আর এই পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, হার্ট অ্যাটাক করছে। আচ্ছা, কালকে রহিম বলেছিল, যদি আমি খুনি হয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে আজকে মেরে ফেলবে। সে সত্যি আজকে মারা গেল। তাহলে কি সত্যি সে খুনি? এটা তো আকস্মিক হয়ে গেল। সত্যি খারাপ লাগছে এখন। রিমুকে নিয়ে একটা টেনশনে ছিলাম, এখন আবার রহিম সাহেব। অনেক দিন একসাথে কাজ করেছি, এভাবে তাকে হারাতে হবে বুঝিনি। আর খুনের সাথে জড়িত কিনা তাও জানি না, মাথাটা ঘুরে যায়। তাই একটি চেয়ারে বসে পড়ি, পকেটে হাত দিয়ে। হঠাৎ দেখি পকেটে একটি কাগজের টুকরো। তারপর মনে পড়ে এইটা তো রিমু দিয়েছিল। ব্যস্ততা দেখা হয়নি। কি লেখা ছিল? সিরকুটটা মোড়ানো ছিল। এটা খুললাম দেখার জন্য। সিরকুটটা দেখে আমি অবাক হয়ে বলি, ও মাই গড, আসলে সিরকুটে লেখা ছিল NND। এটা দেখে আমি শিওর যে রিমুকেও সেই খুনিটাই খুন করেছে। তাহলে যে রিমুর ফরেন্সিক রিপোর্টে কোনো কিছু পাওয়া যায়নি, তাহলে কি ডাক্তার অজয় এখানে কোনো চিটারি করেছে? আর ডাক্তার অজয় এর গতিমতি ভালো লাগছে না। রিমুর খুনের সাথে ডক্টর অজয় জড়িত নেই তো? না, কেউ যতই খারাপ হোক না কেন, নিজের মেয়েকে কিভাবে মেরে ফেলতে পারে? যাই হোক, আমাকে রিমুর লাশটির অন্য একটি ফরেন্সিক ডাক্তারকে দেখাতে হবে। কিন্তু রিমুর লাশটিকে অন্য কোথাও নিয়ে যেতে তো দিবে না ডাক্তার অজয়, তাই ভাবলাম চুরি করে নিয়ে যেতে হবে। হাসপাতাল থেকে বাড়িতে এসে সব প্ল্যান করে ফেলি, আজকে রাতে রিমুর লাশটি চুরি করতে হবে। বাড়ি থেকে গাড়িটি নিয়ে বাহির হলাম প্রায় রাত 3টার দিকে। ডাক্তার অজয়ের লাশ ঘরে তালা দেওয়া ছিল। গুলি দিয়ে তালাটা ভাঙলাম। ভিতরে ঢুকে অনেকগুলো লাশের মাঝে রিমুর লাশটা খুঁজে পাচ্ছিলাম না। আর এত গভীর রাতে এতগুলো লাশের সামনে সত্যি অনেক ভয় লাগতেছে। মনে হচ্ছে যেন কেউ একজন পিছন থেকে এই বুঝি টেনে ধরবে। আশেপাশে প্রায় 15টি টেবিল, 12টি লাশ। এগুলো দেখতে দেখতে হঠাৎ জোরে একটা কিসের যেন শব্দ হয়। আমি ভয়ে জোরে একটা চিৎকার দিয়ে দেই। ভালোভাবে তাকিয়ে দেখি একটি বিড়াল বয়াম ফেলে দিয়েছে। এত ভয়ের মাঝে তবু লাশ খুঁজতে থাকি। হঠাৎ মনের ভিতর সাহস জাগালাম, আমি একজন সিআইডি অফিসার, আমাকে ভয় পেলে চলবে না। মনের ভিতর সাহস জুগিয়ে অনেকক্ষণ খোঁজার পর দেখলাম ঘরের একদম কোণার দিকে মাটিতে উলঙ্গভাবে পড়ে আছে রিমুর লাশটি। আমি তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢেকে গাড়িতে করে নিয়ে যাই ডাক্তার জাহিদের কাছে। ডাক্তার জাহিদও একজন ফরেন্সিক বিভাগের ডাক্তার, তার সাথে এই বিষয় নিয়ে আগে কথা হয়েছে। আমি তাড়াতাড়ি করে ডাক্তার জাহিদের কাছে নিয়ে গিয়ে রিমুর লাশটিকে টেবিলে রাখি। এরপর ডাক্তার জাহিদ রিমুর লাশটি চারপাশটা ভালোভাবে দেখে আবার কাটে। আমি পাশের চেয়ারে বসে আছি। অনেক খারাপ লাগছিল, রিমুকে এই অবস্থায় দেখবো ভাবিনি, কিন্তু ডাক্তার অজয় বাবা হয়ে নিজের হাতে কিভাবে কাটলো মেয়েকে আমি দেখতেই পারছি না। যাই হোক, কিছুক্ষণ পর ডাক্তার জাহিদ বলে ওঠে, আচ্ছা নিলয়, লাশটিকে তুমি কোথা থেকে তুলে এনেছো? ফ্রিজে ছিল নাকি টেবিলে? না ডাক্তার,
লাশটি মাটিতে উলঙ্গভাবে পড়েছিল। আচ্ছা চলো, অজয় রুমে আরেকবার যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে বলেন কি হয়েছে আর কি দেখলেন? আমার আরও কিছু লাশ দেখতে হবে। আর এই রিমুর লাশটি শুধু অ্যাক্সিডেন্ট কেস না, এর শরীরে এমন একটি রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে যেটা মানুষের শরীরে পুশ করার 5 থেকে 10 মিনিটের মধ্যে মারা যায়। আচ্ছা, আমি তাকে অ্যাক্সিডেন্ট অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম। প্রায় 3 ঘন্টা পরে তার বাবা ডাক্তার অজয় আসে। তার বাবা আসার 10 থেকে 20 মিনিটের মধ্যে রিমু মারা যায়। তাহলে কি ডাক্তার অজয় এই রাসায়নিক দ্রব্য তার নিজের মেয়ের শরীরে দিয়েছে? হতে পারে, তবে রিমুর ভিতর আর একটা জিনিস পাওয়া গেছে, আর এইটা প্রমাণ করতে আমাকে আরও কিছু লাশ দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। কি পেয়েছেন সেটা তো বলেন, আগে বলা যাবে না, আরও লাশ দেখতে হবে। ওকে চলেন। ডাক্তার জাহিদকে নিয়ে গভীর রাতে আবারও ডাক্তার অজয়ের লাশ ঘরে আসি। ডাক্তার জাহিদ ভিতরে ঢুকে একটি মহিলার লাশের কাছে গিয়ে মহিলাটির তলপেট কেটে মহিলাটির জরায়ুটা বাহির করে। তারপর পকেট থেকে কি যে একটা বাহির করে দেখতে থাকে। আবার কিছুক্ষণ পর আরও একটি মেয়ের লাশ খুঁজে বের করে। তারও একইভাবে তলপেট কেটে জরায়ু বের করে কি যেন দেখছে। আমি চুপচাপ শুধু দেখছি। এভাবে সেখানে যে কয়টা মেয়ের লাশ আছে সবগুলোরই এমনভাবে কেটে কেটে কি যেন দেখছে। সবগুলো দেখা শেষ করে আমার কাছে এসে বলে, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি ভয়? আসলে ডাক্তার অজয় একজন নেক্রোফেলিয়া। কি? হ্যাঁ, প্রথমত রিমুর জরায়ুতে একটি ভ্রূণ পাই যেটা জীবিত ছিল। তাই আমি সবগুলো লাশ দেখার জন্য এসেছিলাম। সবগুলো লাশের জরায়ুতে ভ্রূণ দেখা যাচ্ছে। তাই বলে নিজের মেয়ের সাথেও? আসলে মৃতদেহের ওপরে এমন কাণ্ডকে মনোবিজ্ঞানের পরিভাষায় নেক্রোফেলিয়া বলা হয়। এমন মানুষগুলো মৃতদেহ দেখলেই তাদের সেক্স করার ইচ্ছা জাগে, তাই সুযোগ পেলেই ছাড়ে না। সে তার মেয়ে হোক আর যেই হোক, এটা এক প্রকার মানসিক রোগ বলা যায়। ও মাই গড, তাহলে কি ডক্টর অজয় এইসব খুন করেছে এতদিন? হতে পারে, কারণ এই ধরনের মানুষ আগে মানুষকে মেরে ফেলে, তারপর যা করার করে, কিন্তু মেরে ফেলার আগে কখনোই কিছু করবে না। তাহলে পুরুষগুলোকে কেন মারবে? সেটাই ভাবার। এমন হতে পারে মেয়েগুলোকে মারতে গিয়ে ওই পুরুষগুলো দেখেছে, তাই তাদেরও মেরে ফেলেছে। হতে পারে। ডাক্তার অজয়ের লাশ ঘর থেকে তাড়াতাড়ি বাহির হয়ে ডক্টর জাহিদকে বাসায় রেখে রিমুর লাশটি আগের স্থানে রেখে ডাক্তার অজয়ের রুমে একটি কলমের ক্যামেরা রেখে আসি, কারণ প্রমাণ ছাড়া হাতে নাতে ধরা যাবে না। কলমটা রেখে দরজা কোনো রকমে আটকে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। ততক্ষণে ফজরের আজানও দিয়ে দেয়। তবু একটু ঘুম না পারলে সমস্যা হতে পারে, তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তার তাড়াহুড়ো করে অফিসে গিয়ে আগে কলমের সিসি ক্যামেরাটা অন করি। দেখি ডক্টর অজয় তার রুমে। যখনই সে কুকাজে লিপ্ত হয়ে যায় ঠিক তখনই আমি গাড়িটা নিয়ে চলে যাই অজয়ের লাশ ঘরে। তার ঘরের দরজা বন্ধ থাকে, কিছুক্ষণ জোরে ধাক্কা মারতেই ভেঙে যায় দরজাটা। এরপর ডাক্তারকে হাতে নাতে ধরি। ডাক্তার আমাকে দেখে বলে, নিলয় তুমি? অনুমতি ছাড়া ঢুকতে বলেছে কে? ডাক্তার, সিআইডির কোনো অনুমতি লাগে না। ডাক্তার হাতটা বেঁধে সেখানেই কলমটা দেখে বললাম, ডাক্তার এখানে সব তোমার প্রমাণ রয়েছে, এখন থানায় চলেন। দেখো নিলয়, আমি একজন ডাক্তার, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আপনি একজন নেক্রোফেলিয়া। এটা বলতে কি যেন একটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। সেখানে আমি অজ্ঞান হয়ে যাই। প্রায় কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে দেখে আমাকে বেঁধে রেখে এবং আমার শরীরে কোনো কাপড় নেই, উলঙ্গ। নিজেকে নিজের কাছেই শরম লাগছিল। কিছুক্ষণ পর ডাক্তার অজয় কোথায় থেকে যেন একটা অস্ত্রোপচারের ব্লেড নিয়ে এসে আমার কাছে একটা অট্টহাসি দিয়ে বলে, নিলয়, তুমি যখন জেনেই গেছো আমি নেক্রোফেলিয়া, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে তো লাভ কি আর? প্রথমে তোমার যৌনাঙ্গ কাটবো। হা হা হা। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি কোনো বাধা দেব না, আপনি শুধু আমাকে মরার আগে একটি কথা শোনাবেন প্লিজ। ওকে, মরার আগে অন্তত তোমার একটা ইচ্ছা পূরণ করি। আচ্ছা বলো, এই শহরে এতদিনের খুনগুলো কি আপনি করেছেন? হা হা হা। হা 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 না, তবে যতগুলো লাশ তুমি দিয়েছো সবগুলোর সাথে আমি সেক্স করেছি। হা হা হা। সেটা জানি। তাহলে আপনি আমার পুরুষাঙ্গ কাটবেন। এর আগের যে পুরুষের লাশ পাওয়া গেছে সেটারও কিন্তু পুরুষাঙ্গ কাটা ছিল। তাহলে কি আপনি কেটেছেন? আসলে আমি খুন করিনি,
তবে খুনি কেন জানি আমার ব্রেনে যেমনভাবে খুন করার প্ল্যান আছে সেভাবে খুন করেছে। আমার সাথে অনেক মিল আছে, তবে আমি খুন করিনি এখন পর্যন্ত। তবে তোমাকেই প্রথম খুন করব। আর হ্যাঁ, তোমার লাশের সাথেও এনএনডি লিখে রাখবো, যেন সবাই ভাবে এই খুনিটা তোমাকেও মেরেছে। হা হা হা। হাসতে হাসতে যখনই আমার কাছে আসে ডাক্তার অজয়, ঠিক তখনই ব্লেডটা তার ঘাড়ে ঢুকিয়ে দেই। আসলে যখন ডাক্তার আমাকে আঘাত করে তখন টেবিলের ওপর একটা ছোট অপারেশন ব্লেড ছিল, সেটা হাতে নিয়েই অজ্ঞান হয়েছিলাম। ডাক্তার অজয় দেখতে পারেনি। এতক্ষণ কথা বলছিলাম আর পিছনের হাতের দড়িগুলো কাটছিলাম। ডাক্তার বুঝতে পারেনি। যাই হোক, তাড়াতাড়ি করে দড়িগুলো খুলে ডাক্তার অজয়কে অজ্ঞান অবস্থায় হাত পা বেঁধে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার জন্য চলে যাই। রাস্তায় অনেক জ্যাম আটকে আছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটি বাইকের দিকে চোখ পড়ে যায়। বাইকের পিছনের নাম্বারের পাশে লেখা এনএনডি। আমি দেখে অবাক হয়ে যাই, এই কোডটা এখানে কেন, যেটার প্রতিটা লাশের গায়ে পাওয়া গেছে। আমি গাড়িটার পিছনে যাই। গাড়িটা থানার ওপর দিয়ে গাইবান্ধা এসকেএস ইউনিয়নের দিকে যায়। আমিও আর থানায় না গিয়ে গাড়িটার পেছনে চলে যাই। গাড়িতে একজন ভদ্র মানুষ ছিল, দেখে মনে হচ্ছে ভদ্রঘরের সন্তান, কিন্তু এই কোডটা কেন তার গাড়িতে? আমি তাকে আটকে জিজ্ঞেস করবো কিনা, না থাক, দেখি কি করে উনি তার গাড়িটি বাহিরে রেখে ইউনিয়নের ভিতরে ঢুকে যায়। আমিও গাড়িটি থামিয়ে ভিতরে যাই। গিয়ে দেখি লোকটি আরও কয়েকজনের সাথে দেখা করে এবং তিনি রাত্রি যাপনের জন্য সেখানে একটি সিট নেয়। আমি সিট নাম্বারটা দেখে আবার বাইরে চলে আসি, কারণ খুনগুলো সবসময় রাতেই হয়েছে। এই লোকটি যদি আদৌ খুনের সাথে জড়িত থাকে তাহলে সে রাতেই কিছু একটা করবে। আমি আজকে সারা রাত এখানেই থাকবো। যাই হোক, আগে ডাক্তার অজয়কে থানায় নিয়ে রাখি। গাড়িতে এসে দেখি ডাক্তার অজয় এখন অজ্ঞান, তাই তাকে থানায় না নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাই। ডাক্তার তাকে কিছু ইঞ্জেকশন দিয়ে স্যালাইন লাগায় দেয়। কিছুক্ষণ পর ডাক্তার অজয়ের জ্ঞান ফেরে। এইরকম অবস্থায় তাকে থানায় নিয়ে আসি আর তাকে জেলের ভিতরে রেখে বলি, ডাক্তার, এতদিন অনেক খারাপ কাজ করেছেন, এখন আপনাকে আইনের হাত থেকে কে রক্ষা করবে? আমি কোনো খারাপ কাজ করিনি। আচ্ছা ডাক্তার, নিজের মেয়েকে মারলেন কিভাবে? ও রিমু, ওকে আমি মারিনি। তাহলে তার শরীরে যে রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে সেটাকে দিয়েছে? রিমু তো অ্যাক্সিডেন্ট করেছে আর সে অনেক কষ্ট পাচ্ছিল, যার জন্য আমি তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছি। আপনার মেয়েকে এত তাড়াতাড়ি মুক্তি দিলেন কেন? রিমুটা বেশি পাকনা হয়েছিল, পাখা গজিয়েছিল, তাই সে মারা গেছে। কেন মারলেন রিমুকে? ও আমার লাশ ঘরে অনুমতি ছাড়া ঢুকেছে আর আমাকে একটি লাশের সাথে সেক্স করতে দেখেছে। ছোট মেয়ে, সবাইকে বলার রিস্ক ছিল, তাই তাকে মুক্তি দিয়েছি তাড়াতাড়ি। সে ডাক্তার, নিজের মেয়েকে এইভাবে মারতে কষ্ট হলো না? আবার আপনি নিজের মেয়ের সাথে সেক্স করেছেন? সি, এতটা নিকৃষ্ট আপনি! হা হা হা। তার হাসিটা বিরক্ত লাগছিল, তার সহ্য না হয়ে লাঠি দিয়ে সজোরে কয়েকটা আঘাত করি। আবার অজ্ঞান হয়ে যায় তিনি। তাকে জেলে ওভাবে রেখে অফিসে এসে বসি আর ভাবতে থাকি সেই বাইক চালকের কথা। আজকে রাতে আমাকে ওখানেই থাকতে হবে, কারণ কেন জানি সন্দেহ হচ্ছে এসকেএস ইউনিয়নে কিছু একটা হতে যাচ্ছে। পুলিশকে বলে ডাক্তার অজয়ের নামে একটি কেস লিখতে বলি, নেফ্রোফেলিয়ার। অফিসে কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেয়ে পুরোপুরিভাবে রেডি হয়ে নেই। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে, তাই শটগান, গার্ড ইত্যাদি নিয়ে রেডি হয়ে যাই। সন্ধ্যার অন্ধকারটা নামার সাথে সাথেই গাড়ি নিয়ে রওনা দেই। সেখানে গিয়ে পৌঁছে পাশে একটি বাঁশ ঝাড় ছিল, সেখানে গাড়িটা লুকিয়ে বসে থাকি। প্রায় কয়েক ঘন্টা থাকার পর যখন ভিতর থেকে কেউ আসলো না, তখন একটু বিরক্ত হয়ে গেলাম। তার মানে আজকে কিছুই হবে না, ভুল ভাবছি। গভীর রাতের ঝিঝি পোকাগুলো ডাকছে, আবার ভয় লাগছে। মনে মনে ভাবলাম আজকে হয়তো কিছু হবে না, চলে যাই। রাত তখন প্রায় 1টা। যখনই গাড়িটা চালু করার জন্য চাবিটা ঢোকাবো, ঠিক তখনই দেয়ালের ওপর দিকে কি যেন একটা দড়ি দিয়ে আস্তে আস্তে নামাচ্ছে। আমিও আর গাড়িটা চালু না করে সেদিকে লক্ষ্য করে আসি। কি যে একটা ফেলে দিয়ে দেয়াল টপকে একটা লোক নামে, তারপর জিনিসটাকে ঘাড়ে নেয়। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে একটি মানুষকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আমিও গাড়ি থেকে নেমে আস্তে আস্তে লোকটির পিছনে যাই। গিয়ে দেখি লোকটিও একটি গাড়ি লুকিয়ে রেখেছে পাশের জঙ্গলে। লোকটি গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আমি তাড়াতাড়ি করে
গাড়িটির পিছনে পিছনে যাই, আমার গাড়ির লাইট অফ করেই চালাচ্ছি গাড়িটা। আর ভাবছি এইটা হয়তো সেই বাইক চালকটি, কিন্তু কাকে মেরেছে সে? উনি এভাবে মানুষ মেরে হয়তো সে এনএনডি কোডটি লিখে দিয়ে যায়। আজকে তাকে ধরবই। গাড়িটা গাইবান্ধার মাস্টারপাড়ায় একটি চিপায় রেখে লোকটি মানুষের অবয়ব কি যেন একটা ঘাড়ে করে একটি বাড়িতে ঢুকে যায়। আমিও চুপচাপ পিছনে পিছনে গিয়ে জানালায় দাঁড়াই। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছি। অন্ধকারের জন্য লোকটির মুখ দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে যে সে মানুষটি ঘাড়ে করে নিয়ে আসছে, তার কাপড় খুলে দিচ্ছে। তবে বোঝা যাচ্ছে সে যে মানুষটিকে ঘাড়ে করে নিয়ে আসছে তার কাপড় খুলে দিচ্ছে। এরপর একটি ধারালো ছুরি বের করে তাতেই দরজা খোলা ছিল, আর আমি দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে টেনে ধরে মাথায় সজোরে আঘাত করি। তার হাতটা হ্যান্ডকাপ দিয়ে বেঁধে লাইটটা জ্বালিয়ে লোকটিকে দেখে বলি, ও মাই গড, তুমি? লাইটটা জ্বালিয়ে লোকটিকে দেখে বলি, ও মাই গড। হা হা স্যার, আমি। কি করছে এগুলো? এই সাহেব আমাকে অপমান করেছে, তাই তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছি। মাটিতে পড়ে থাকা লোকটির দিকে তাকিয়ে দেখি বাইক চালকটি। আসলে ভেবেছিলাম বাইক চালকটি খুনি, কিন্তু এখানে তো দেখছি উল্টো। আসল খুনি হচ্ছে সেদিন যে রিক্সা চালকটাকে ঝামেলা থেকে মুক্ত করেছি সে। এতদিন এই খুনগুলো করেছে। রিক্সা চালকটিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করি, তোমার নাম কি? পার্থ রায়। লোকটিকে কেন মারলে? তিনি বাইক চালানোর সময় আমার রিক্সায় ধাক্কা দিয়ে আবার আমাকে গালি দিয়েছে। আমাকে গালি দিলে আমার সহ্য হয় না। সেদিন তো দেখেছেন যে আমাকে মেরেছিল তাকেও শেষ করে দিয়েছি। তুমি কি জানো এখন তোমার কেমন ভয়ঙ্কর শাস্তি হতে পারে? হ্যাঁ, মৃত্যুদণ্ড। দীপ্তিকে মেরেছ কেন? দীপ্তিকে? ও আচ্ছা, যাকে প্রথম খুন করেছি। হ্যাঁ, সেদিন ওনারা দুইজন ছিল। বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমার রিক্সায় উঠেছিল। রাস্তায় রিক্সা চালাতে চালাতে হঠাৎ সামনে একটা গর্ত পড়ে। কড়াভাবে ব্রেক করি, এতে একটি মেয়ে পড়ে যায় আর উঠে আমাকে চড় মেরে বলে, রিক্সা চালাতে না পারলে রিক্সা চালাস কেন? দোষ না থাকা সত্ত্বেও দোষী হওয়াটা কেমন লাগে আপনি বলেন? তাই তাদের সেখান থেকে অজ্ঞান করে নিয়ে যেয়ে আমার আস্তানায় এবং সেখানে তাদের মেরে ফেলি। আচ্ছা, রিয়াকে মারলে কেন? আমাকে রিক্সা চালকের বাচ্চা বলে গালি দিয়েছিল। কত বড় সাহস আমাকে গালি দেয়! শালিকে বিদায় করে দিয়েছি। আর তাকে মেরে ফেলতে একটি পুরুষ দেখেছিল, তাকেও মেরেছি। হা হা হা। বেচারা দোষ না করে মারা গেল। মানুষ মেরে তুমি কি মজা পাও? আমার আত্মসম্মান বোধে যে হাত দিবে তাকে মেরে ফেলবো। আচ্ছা, এই এনএনডিটা কি? এটা একটা কোড, যেটা আমার দাদার বাবার দেয়া। 1972 সালে এই কোডটি আবিষ্কার হয়েছে। এইটা শোনার পর মনে পড়ে সেই 5টি খুনের কথা। তার মানে সেই খুনের বংশধর এই পার্থ। তাকে বলি, কিন্তু এটার ফুল মিনিং কি? আসলে এনএনডির কোনো পূর্ণরূপ খুঁজে পাওয়া যায়নি, তবে আমাদের পরিবারে আদি থেকে আসছে। আমরা একটি মুরগি জবাই করলেও এনএনডি লিখে রাখি, তাই আমিও রেখেছি। তোমার অপরাধের কোনো মাপ নেই আমি জানি, তবুও নিজের জীবন দিয়ে নিজের সম্মানকে বাঁচিয়েছি। রিক্সাওয়ালার আবার সম্মান? এই সিআইডি, মেজাজ গরম হলে তোকেও মারবো। আমাকে শাস্তি দে, কিন্তু সম্মান নিয়ে টানাটানি করবি না বলে দিলাম। মিস্টার পার্থ, তোমার শাস্তিটা ভয়ানক হবে, যেন কেউ আর এমন অপরাধ করার চিন্তা না করে। আর অপরাধী আইনের হাত থেকে কখনোই রক্ষা পাবে না। তোমার শাস্তি হলো একটি রুমে আটকে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত, এবং কোনো প্রকার পানীয় খাবার দেয়া হবে না তোমার। যদিও সিআইডি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না, তবে তোমার জন্য এমন শাস্তি মঞ্জুর করব। এই কথা শেষ হতেই পাশের জেল কারাগার থেকে ডাক্তার অজয় বলে উঠল, বিশ্বাস করেন রাসেল ভাই, এইটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।